বড় বৌমা, মেজ বৌমা, আসছি মা। এসো শিগগির। শোনো, আজ থেকে তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি। বলরাম বাজার করে আনার পর সেই বাজার ঠিকঠাক করে দেখে রান্নাঘরে তুলবে। একজন শাকসবজি আর একজন মাছ, বুঝেছো? সাবিত্রী, দেখ না, বলরামকে বললাম পেঁপে নিয়ে আসতে, পেঁপেটাই আনেনি। একটু গিয়ে দেখ তো বাগানে আছে কিনা গাছে, যদি না থাকে তাহলে কাউকে বাজারে পাঠা। ওরে ও প্রভা, বলছি কি, ভাবলাম যে ছেলেটার জন্য একটু পেঁপে দিয়ে ঝোল করব, তারও উপায় নেই। আরে বাবা, ছেলে মানুষ, ও সব কি খাবার ওর মুখে উঠবে? কি করব বলুন দেখি, ছেলেটার যা শরীর খারাপ, এখন তো আর তাকে পঞ্চব্যঞ্জন করে দেওয়া যাবে না। সে তো বটেই। দেখেছো তো মেজো বৌমা, হ্যাঁ, ছেলেটাকে পালাতে দিয়ে কি কাণ্ডটাই করলে। ছেলেটা তো শরীর খারাপ হলোই, তার থেকেও বড় কথা, যে ছেলে মায়ের বাধ্য ছিল চিরকাল, সে ছেলেও মাকে ফাঁকি দিতে শিখে গেল। প্রভা, ছেলেকে শক্ত হাতে ধর, এ আমি বলে দিলাম। পিসি দিদা, সুবি ছোট, সুবিকে শাসন করে এই সমস্যার সমাধান হবে না। তার চেয়ে বরং বড়দের বোঝাও, কাজে দেবে। সরলা, নিজেদের মধ্যে বাকবিতণ্ডা করলে কি সুবি সুস্থ হয়ে যাবে? বড়দিদি, তুমি যে মেজ বউয়ের কোনো দোষই দেখতে পাও না সেটা আমি জানি। সত্যি প্রভা, এত বড় একটা ঘটনা ঘটালো মেজো বউ, তুই কিন্তু তাকে কিচ্ছু বললি না। এমন সেবার দুম, জ্বরের রোগী ঘর থেকে বেরিয়ে গেল। এইভাবে চলতে থাকলে না, ছবি প্রশ্রয় পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আমার জন্য এই সংসারে কি হলো বলো তো দিদি? মা, দিদির দোষ নেবেন না মা। দিদি যদি জানতো সুভাষ জ্বর গায়ে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু দিদি সুভাষকে কিছুতেই যেতে দিত না। বাবা, বড় বৌমা তো দেখছি একদম পাকা সংসারী। হ্যাঁ, কত কি বোঝে, কেমন বড়দের মুখের ওপর কথা বলতে শিখেছে। হ্যাঁ, ওরে ও প্রভা, মা হয়ে তুই যত না বুঝিস, তার থেকে বেশি বুঝে দেখি তোর বউরা। হ্যাঁ, তাহলে আর আমাদের এখানে থেকে কাজ কি? প্রভা, এবার সংসারের মতামত নিতে হলে ওই বউদের থেকে জেনে নিস, বুঝেছিস? দোষ নেবেন না পিসি দিদা, আমি কিন্তু কথাটা সেভাবে বলতে চাইনি। সব কথাতেই যদি চোখ ভিজে যায়, তাহলে তার কিছু বলারই নেই। মেজ বউ তো দেখছি বড় বউকে উস্কানি দিচ্ছে। মা, কেমন বড়দের মধ্যে কথা বলছে দেখো। মা, মা কমল কিন্তু ভুল কিছু বলেনি। থামবে তোমরা এবার? ওরা যদি বড়দের মুখের উপর কথা বলে অন্যায় করে থাকে, সেই একই অন্যায় তোমরাও করছো। পিসি দিদা তো কথা বলছেন, তার মুখের উপর কথা না বললেই কি নয়? যাও ঘরে যাও। চলুন পিসিমা, হেসেলে যাই। হ্যাঁ চল। এখানে দাঁড়িয়ে না থেকে হেসেলে এসো। এ আমি কাকে বোঝাবো? ছোট দাদার মনে যে এই বয়সেই দেশের মানুষ, দেশ, এরা অনেক বড় জায়গা করে নিয়েছে। যাদের মাথায় এসব একবার ঢোকে, তাদের মাথা থেকে বের হয় কখনো? দেশের চিন্তা কি এত ঠুনকো হতে পারে? ভারত মায়ের সন্তানেরা তোমার বিশ্বাসঘাতকতার শোধ নিতে আসছে। এভাবেই কটকে শামসুলের অতিথি সৎকার হবে। সত্য, তুমি লেখো। অমর, তুমি লিখবে, বেঈমান শামসুল যেন দিতে হবে মাসুল। এই পোস্টার কটকের পথে পথে ছেয়ে দিতে হবে। শহরে যেখানেই যাবে মানুষের যেন চোখে পড়ে। সত্য, চালের কি অবস্থা? যতীনদা, মাটির তলা থেকে চাল তুলে গোপনে বিলি করা হচ্ছে। প্রথম দফায় ঘর পিছু 2 করে চাল দেওয়া হয়েছে। আরও কিছু চাল বেঁচে আছে। পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু সময় লাগবে। যতদিন না সকলের ঘর তৈরি হচ্ছে, ঘরে চাল কিনতে পারছে, ততদিন আমরা চাল দিয়ে যাব। আর সকলে শোনো, পোস্টার লেখা হয়ে গেলে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তোমরা সবাই। মাঝরাতে আমাদের বেরোতে হবে।
এই পোস্টারগুলো লাগাতে। যতীনদা পরের গুলো বলুন, কি লিখবো? বিপ্লবীরা জানে ভারত মায়ের ইজ্জত বাঁচাতে। ইংরেজের পাচাটাদের মৃত্যু চাই। নতুন দাদা আমায় বিরক্ত করো না। এই সুবি, তুই বুঝলি কি করে যেটা আমি করেছি? কারণ তুমি ছাড়া এই ঘরে আর কেউ নেই। আর তোমার পাতা যদি বেশি হয়ে থাকে তুমি আমাকে দাও, আমি ওগুলো নিয়ে চারুকে খাতা বানিয়ে দেবো। দিনরাত শুধু চারু চারু করিস কেন রে? আমাদের সাথে খেলিস না কেন? সবাই তোকে বলেছেন আমাদের সাথে খেলতে। মিস দাদা বলে 10 বার পড়া আর 1 বার লেখা সমান। আমাকে এখন অনেক লিখতে হবে। এই সব কটা বই লেখা শেষ করে আমায় চারুকে দিতে হবে। সুবি, আমি কিন্তু সব দেখেছি। শুধু আমার ভয়ে যদি তোমরা পড়তে বসো তাহলে তো তোমাদেরই ক্ষতি। খেলার সময় খেলো, কিন্তু পড়ার সময় কেউ খেলে? আর তুমি তো বড় সুনীল, তুমি কোন আক্কেলে খেলছো এখন? এসো খেয়ে যাও। মা, আমি আর একটুখানি লিখে নি, এই পাতাটা লিখেই আসছি। আগে খেয়ে নাও, তারপর লিখো। আজকে আমাকে এটা শেষ করে কালকে চারুর বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, লেখাটা শেষ করে আসবে। তুমিও চলে আসবে। এই পোস্টারগুলো দেখে মানুষের মনে একটা ধারণা হবে। মানুষদের মনে ইংরেজদের সম্পর্কে ভয় নয়, রাগ বিরক্তি তৈরি করতে হবে। মানুষের যদি রক্ত গরম হয়, যদি দেশবাসীরা ঘর ছেড়ে বেরিয়ে আসে, তবে ইংরেজদের বুকে কাঁপুনি বাড়বে। তাড়াতাড়ি পোস্টারগুলো লাগাও। আস্তে স্যার, আসুন স্যার, আসুন আস্তে আস্তে স্যার। স্যার জানেন স্যার, ওরা সব পোস্টার মারছে আর সব লেখা ইংরেজদের বিরুদ্ধে লেখাচ্ছে ওদের। রথিন, হ্যাঁ স্যার। এবার যদি খবরটা ভুল হয় তাহলে গর্দান নেবেন স্যার। এখন তাড়াতাড়ি চলুন, নাহলে তো আমি আমার মিথ্যে প্রমাণিত হব। হ্যাঁ, চল। হ্যাঁ স্যার, আসুন আস্তে, আসুন স্যার। যতীন বাবু, পোস্টার আটকালে কি আমাদের সব কাজ শেষ হয়ে যাবে? এই শামসুলের মতন লোককে মেরে দেশের মানুষের কাছে বার্তা দিতে হবে যে আমরা কিছু একটা ঘটাচ্ছি। এইভাবে আমাদের সংগঠন বাড়বে। সব হবে অনুদিদি, কেবল সময়ের অপেক্ষা। যতই সকলে টেকার্ডকে ভয় পাক না কেন, যতই সকলে শামসুলের নাম শুনে কেঁপে উঠুক, আমাদের কাজ একটা, শামসুলকে আমরা কিছুতেই বাঁচতে দেব না। এরকম একদিন আসবে যেদিন পুলিশ দেখলে আমরা পালাবো না, আমাদের দেখলে পুলিশ পালাবে। পুলিশ!
দেখছো কি কাণ্ড? এ নিশ্চয়ই ওই স্বদেশীদের কাজ। আরে এরপরে আবার সেই পুলিশদের সঙ্গে বিপ্লবীদের না খুনোখুনি বেঁধে যায়, বললে হবে? হ্যাঁ, বুকের পাটা আছে কিন্তু এই বিপ্লবীদের। আর এর ফল তো আমাদেরই ভুগতে হবে। আচ্ছা, কোনো অঘটন তো ঘটে যেতে পারে। বিপ্লবীরা জানে ভারত মায়ের ইজ্জত বাঁচাতে। মির্জাদাকে জিজ্ঞাসা করতে হবে এই কথাগুলোর মানে। দেশের জন্য এসব লিখেছে ওরা, কাগজে কেন লিখেছে? স্বদেশীরা কত কষ্ট করে এগুলো লিখেছে, আমি এর একটাও নষ্ট হতে দেব না। কি চাই? কি চাই? মুকুন্দ, এসব এসব কি লিখে আছে? খেয়াল মেয়ে। ওরা শামসুল আলমকে মারার কথা লিখেছে স্যার। সব চলো। পুলিশ সব ছিঁড়ে ফেলছে কেন? এগুলো তো নিশ্চয় অনন্ত দাদারা আটকিয়েছে, ওরা তো জানতেও পারবে না। তোমার পায়ের কি অবস্থা? খুব ব্যথা কি? ওষুধ লাগাতে হলে বলো। না জটিল দাস, সেরকম ব্যথা নেই। কি না বলছো? দেখি ভাই পাটা, একটু চুন হলুদ লাগিয়ে দিই, না হলে কিন্তু পরে ব্যথা পারবে। ছুটোছুটি করতে হবে তো, দেখি। যতীন দা, খবর পেলাম পুলিশ সব পোস্টার চিনতে শুরু করেছে। সে কি? সাহস তো কম নয়। যতীন দা, আমাদের কিন্তু এর উত্তর দিতে হবে। হ্যাঁ, তোমরা সব এত খেপে উঠলে কেন? হ্যাঁ, আর এত অবাক হওয়ারই বাকি আছে? পুলিশের নজরে পড়লে যে একটাও পোস্টার আস্ত থাকবে না সে তো জানা কথা। যে 20-50 জনের চোখে পড়েছে সেটাই আমাদের জন্য অনেক। ওই 50 জনের মুখে মুখে সেটা 500-তে পৌঁছাবে। 500 থেকে 5000, 5000 থেকে 50,000 পুলিশ পোস্টার ছিড়বে, আমরা আবার লাগাবো। এটাও তো একটা খবর। স্বদেশীরা ডাক দিচ্ছে, পুলিশ পোস্টার ছিঁড়ছে, এতে মানুষের জেদ আরো বাড়বে। ছোট ছোট সংগঠন তৈরি হবেই। আর এটাই আমাদের জয়। কাল যদি আমরা মরেও যাই, ভবিষ্যতের তরুণরা স্বাধীনতার দিকে এক পা এগিয়ে যাবে। আমি আউট হয়নি। আস্তে, বাড়ি কেউ শুনতে পেলে কিন্তু আর রক্ষে থাকবে না। আমিও ব্যাট দেবো না। ব্যাটটা দাও। না, তাহলে আমি আর খেলবো না। কিন্তু আমিও খেলবো না। খেলবোই না। কি ব্যাপারখানা কি তোমাদের? হ্যাঁ, এখন তোমরা খেলছো? আর একটু হলে তো সবকটা বই আমি ভেঙে যেত। কি হলো? কিসের শব্দ? আরে
এখানে কি হচ্ছে কি বল দেখি? হ্যাঁ, তোমরা এখনো খেলছো? তোমাদের তো বলে বলে পারা যায় না। বড় হচ্ছ তো নাকি? স্কুলে যেতে হবে না? দেরি হচ্ছে না? সব কটাতে এবার খুব বকুনি খাবে। বাবা, সুরেশ ওদের মাথাটা খেয়েছে। বলে গেছে স্কুলে যাওয়ার আগে ক্রিকেট খেললে পড়া ভালো মনে থাকে। সেজো খোকা পারেও বটে। যাও তোমরা ঘরে যাও এবার। চান টান করে স্কুলে যেতে হবে তো নাকি? এরপর তো ক্লাস শুরু হয়ে যাবে। সুভাষ আবার চারুর বাড়িতে গেছে, কখন ফিরবে কিছু বলেছে? স্কুলে যাবে তো নাকি? বললো তো যাবো আর আসবো। এই তো ছবি। সুবি যাও তাড়াতাড়ি চান করে নাও, স্কুলে যেতে হবে তো। ছবি, চারুর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। সুভাষ না খেয়ে কিন্তু স্কুলে যাবে না, সকলের দেরি হয়ে গেছে। যাও যাও যাও, শিগগিরই যাও। যাও চান করে নাও। আর তোমরা যাও, তুমিও যাও ঘরে, যাও গিয়ে ব্যাট রেখে এসো। দাঁড়াও সুভাষ, এদিকে এসো, এদিকে এসো। বের করো কাগজটা, কাগজটা বের করো। আমি তোমাকে কিছু বলছি সুভাষ, কাগজটা দাও এদিকে। ও বাবা সুবি, বাবা কি চাইছে দিয়ে দে, শুধু শুধু বকুনি খাবি? দিয়ে দে বাবা, দিয়ে দে। এই কাগজ তোমার ব্যাগে কি করে এলো সুভাষ? আমি জানতে চাইছি সুভাষ, তোমার ব্যাগে এটা কি করে এলো? ওরে ও প্রভা, বলি ওটা কি বল না, এই কাগজে কি লেখা আছে? জামাই ওকে এত বকাবকি করছে যে। তুমি চারুর বাড়িতে গিয়েছিলে বই খাতা দিতে, তাহলে এটা তোমার ব্যাগে কি করে এলো? উত্তর দাও সুভাষ। এটা দেওয়ালে লাগানো ছিল বাবা, খুলে পড়ে যাচ্ছিল, তাই যাতে নষ্ট না হয় আমি এটা নিয়ে এসেছি। তুমি জানো এটা কি? জানি। তুমি এসব কেন নিয়েছো? তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন কথা শুনছো না সুবি? এই কাগজে তো লেখা এবার তোর মরা গাঙে বান এসেছে। সে তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান মা, আমি হেডমাস্টার মশাইয়ের মুখে শুনেছি। দেখেছো তো, দেখো সবাই, কে বোঝাবে ওকে যে এটা শুধুমাত্র গান নয়? মা, আমার ছোটদাদার কাছে এটা শুধুমাত্রই একটা গান, ও বাকি কিছু বুঝে করেনি মা। ওর গানটা ভালো লেগেছিল তাই হয়তো নিয়ে এসেছে। তোমাকে শালিশি মানতে কে বলেছে বাপু? হ্যাঁ, তার বাবা মা তো তার সাথে কথা বলছে না কি? ভাইয়েরা অব্দি চুপ করে আছে, মাঝখান থেকে তোমার কথা বলার কি দরকার? হ্যাঁ, ওরে ও শরৎ, ওকে থামতে বল দেখি, থামতে বল। এই গান নিয়ে আমার কোনো আপত্তি নেই সুভাষ, কিন্তু এই কাগজটা নিয়ে আমার আপত্তি আছে। এই পোস্টার স্বদেশীরা লাগিয়েছে আর তাতে বিপদ লুকিয়ে রয়েছে। কাজেই এই পোস্টার আমার বাড়িতে আসা নিয়ে আমার আপত্তি আছে সুভাষ। কেন বারবার এসবের মধ্যে জড়াচ্ছ নিজেকে সুবি? ক্ষুদিরাম বসুর ছবি নিয়ে আগেরবার কি কাণ্ড হলো তোমার মনে নেই? তার জন্য তোমাকে স্কুল পর্যন্ত ছাড়তে হলো। এখন যদি এটা নিয়ে কোনো নতুন গন্ডগোল হয় তখন কোথায় যাবে তুমি? হ্যাঁ, এসব জিনিস কেউ বাড়ির মধ্যে এনে রাখে? আমি বাড়িতে রাখার জন্য আনিনি মা, একটু আঠা জোগাড় করে
আবার ওটা ওখানেই লাগিয়ে দিয়ে আসবো। ও মা গো, কি কাণ্ড! হ্যাঁ, এ ছেলে বলে কি ও আবার ওটা ওখানে লাগাতে যাবে? ওরে ও প্রভা, তোর বাড়িতে সব কি হচ্ছে বল দেখি। স্বদেশি কাগজ, ছবি, উফ, তোর ছেলেটা কি হয়েছে বলতে পারিস? জামাই, কাগজটা আমাকে দাও, দাও দাও, কাগজটা দাও। সুভাষ,